আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। শিক্ষক নিবন্ধনের রিটেন পরীক্ষা পার হওয়ার পরে প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টের মনে ভয় থাকে যে ভাই আমি আদৌ পাস করবো কিনা বা আমি সেখান থেকে বাদ যাব কিনা। এর সঙ্গে নতুন টেনশন যুক্ত হয় যে কি কি কাগজ সংগ্রহ করে নিয়ে যাব, কি পড়ে যাব, কি পোশাক পরবো, ভালোভাবে প্রশ্ন উত্তর করতে পারবো কিনা, আমার চাকরিটা হবে কিনা। এই ধরনের নানা ধরনের টেনশন আমাদের ভেতরে থাকে। তো আজকে আমি 5টা পয়েন্টের ভেতরে আলোচনার মাধ্যমে আপনাদেরকে এই ভয়টা তাড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সো আমাদের 1 নম্বর পয়েন্টটা হচ্ছে যে কি পড়বো। কি পড়বো এই পয়েন্টে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে নেই যে আপনারা যে নিবন্ধন পরীক্ষাটা দিয়েছেন, সেই পরীক্ষার যে প্রিলি আপনারা দিয়েছেন, সেই প্রিলিটা আসলে কিন্তু আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে খুব বেশি প্রভাব রাখবে না। দ্বিতীয়ত হচ্ছে আপনার যে ভাইবাটা আপনি দিচ্ছেন, সেই ভাইবাটাও কিন্তু আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে খুব যে বেশি প্রভাব যে রাখছে সেটাও কিন্তু না। আসলে নিবন্ধন চাকরি পেতে হলে আপনার লিখিততে ভালো মার্ক থাকা চাই। আপনার লিখিততে যদি ভালো মার্ক থাকে, ভালো প্রতিষ্ঠান আপনার জন্য ওয়েট করছে। সো লিখিতর মানে ইন্টারসে ভাইবাতে মোট মার্ক থাকে 20, অর্থাৎ 20 মার্ক। এই 20 মার্কের মধ্যে আপনার উপস্থিতির উপরে 5 মার্ক থাকে। এরপরে আপনার আচার আচরণ, আপনার প্রশ্নের উত্তরের স্টাইল, আপনার বাজে সিচুয়েশন হ্যান্ডেল করার ক্ষমতা, এই সব কিছু মিলিয়ে আপনাকে কিন্তু মার্ক করা হয়। তো আমি যতদূর জানি যে এনটিআরসি ভাইভাতে আপনি যদি অ্যাটেন্ড করেন তাহলে আপনাকে কেউ কখনো ফেল করাবে না, আমি যতদূর জানি। তারপরে অনেকেই ফেল করে এবং কেন কেন কি কারণে তারা ফেল করে সেই বিষয়টা আমি আপনাদেরকে বলবো একটু পরে। সো আমি প্রথমে বলে নিচ্ছি যে এনটিআরসি এর জন্য আপনি কি পড়াশোনা করবেন। পড়াশোনার জন্য একমত প্রথমে যে আপনি কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনার একাডেমিক পড়াটা শেষ করতে হবে, আপনাকে রিভাইজ দিতে হবে। অর্থাৎ আপনি অনার্সের লেভেলে যা যা পড়েছেন, যে বইগুলো আপনি পড়েছেন সেই বইগুলো আপনি আরেকবার রিভাইজ দেবেন সেই সমস্ত টপিক ধরে ধরে। তো এই টপিকগুলোর ভেতরে সাথে আরো আপনাকে অনেক কিছু পড়তে হবে, যেমন আপনার নিজ জেলা, নিজ বিভাগ, নিজ উপজেলা, আপনি যে প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে অনেক তথ্য আপনাকে জেনে যেতে হবে। কারণ ভাইবা হলে এটা নিয়ে প্রায় কোশ্চেন হয় যে আপনার নিজ উপজেলা সম্পর্কে কিছু বলুন, আপনার নিজ জেলা সম্পর্কে কিছু বলুন, আপনি যে প্রতিষ্ঠান থেকে এসেছেন সেটা নিয়ে আমাদের 5 মিনিট কিছু শোনান। আর যারা ইংরেজিতে ভাইবা দিতে যাবেন তাদের ইংরেজিতে আবার জিজ্ঞেস করবে যে ইংরেজিতে আমাদেরকে বলুন 5-10 মিনিট। আমাকেও এক ধরনের কোশ্চেন করা হয়েছিল এবং আমি আলহামদুলিল্লাহ ভালোভাবে উত্তর দিতে পেরেছিলাম। আপনার বিভাগের, আপনার জেলা উপজেলার যে ফেমাস কোনো ব্যক্তি বা প্লেস সম্পর্কে আপনাকে জেনে যেতে হবে। এই বিষয়গুলো আপনাকে ধরতে পারে। আমি এখন বিষয়ভিত্তিক ভাবে বলার চেষ্টা করব যে কোন কোন বিষয়ে কি কি জিনিস আসতে পারে। আমি প্রথমে ইংরেজি দিয়ে শুরু করি। ইংরেজিতে যারা ভাইবা দিতে যাবেন তাদের আসলে ইংলিশ গ্রামার থেকে জিজ্ঞেস করবে বেশি। এরপরে ফিগারস অফ স্পিচ থেকে জিজ্ঞাসা করতে পারে। এরপরে হচ্ছে লিটারেচার থেকে তো মাস্ট, লিটারেচার একদম আপনার উইলিয়াম শেক্সপিয়ার থেকে শুরু করে একদম ক্লাসিক্যাল লেভেল থেকে শুরু করে একদম মডার্ন লেভেল পর্যন্ত সবকিছু আপনাকে জিজ্ঞেস করবে। এবং প্রশ্নগুলো খুব বেশি হার্ড না, আপনি বিগত সালের কোশ্চেনগুলো যেগুলা করা হয়েছে রিটেন পরীক্ষার সেগুলো একটু যদি চোখ বুলায় নেন, কিংবা আপনাদের বড় ভাই যদি কেউ থাকে তাদের যদি জিজ্ঞাসা করেন যে ওনাদের আসলে কি কি ধরেছিল, তাহলে এখান থেকে একটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন। ওকে, বাংলার ক্ষেত্রেও কিন্তু সেম একই ধরনের কথা, যে বাংলায় যারা ভাইবাদের যাবেন আপনাদের ব্যাকরণ থেকে কোশ্চেন আসবে, সাহিত্য থেকে তো মাস্ট। এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ঠিক একইভাবে গণিত সহ অন্যান্য যত সাবজেক্ট গুলো রয়েছে তাদের ক্ষেত্রেও আপনার একাডেমিক পড়াটা পড়ে যেতে হবে, আপনার নিজ জেলা উপজেলা সম্পর্কে আপনারা জেনে যাবেন। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, আমি যেটা সবার ক্ষেত্রে বলছি, সাম্প্রতিক যে ঘটনাবলী সেগুলো আপনাকে জেনে যেতে হবে ভাইবা হলে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন যে বর্তমান পৃথিবীতে যা হচ্ছে সেটা নিয়ে আপনার কতটুকু জ্ঞান আপনার রয়েছে সেই বিষয়টা কিন্তু টিচার আপনাদের কাছ থেকে জানতে চাইবে। 2 নম্বর পয়েন্টে আমি বলবো কি কি কাগজ নিয়ে যাবেন আপনি। সো এনটিআরসি আপনি যখন রিটেন পরীক্ষাটা দিবেন তখন আপনার ফোনে একটা মেসেজ আসবে যে আপনি কোয়ালিফাইড হয়েছেন, আপনার এই কাগজপত্র লাগবে। তো আপনার যেটা লাগবে 1 নম্বরে লাগবে হচ্ছে আপনার একাডেমিক সনদ ও মার্কশিট, যেটা আসলগুলো লাগবে আপনার। 2 নম্বরে হচ্ছে একাডেমিক সনদ এবং মার্কশিটের সত্যায়িত ফটোকপি। অনেকেই বলবে যে ভাই সত্যায়িত করার প্রয়োজন নাই, আমার মনে হয় সত্যায়িত করার প্রয়োজন রয়েছে, কারণ আপনি কোন ভেজালের মধ্যে যাবেন না। সো 1 নম্বরে পেলাম একাডেমিক সনদ এবং মার্কশিট সমস্ত। 2 নম্বর হচ্ছে একাডেমিক সনদ এবং মার্কশিটের সত্যায়িত ফটোকপি। 3 নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভাইবার জন্য অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন আপনি। একটা ভাইবার অ্যাডমিট কার্ডের একটা ডাউনলোড লিংক আপনার ফোনে আসবে, সেখান থেকে আপনি এটা ডাউনলোড করে নেবেন আর কি, সেটা আপনাকে নিয়ে যেতে হবে। 4 নম্বর হচ্ছে এনআইডি কার্ড লাগবে। আপনার এনআইডি কার্ডের মূলটাও নিয়ে যাবেন এবং একটা সত্যায়িত ফটোকপি আপনি নিয়ে যাবেন।
সো আমি আবার বলি কি কি লাগবে। 1 নম্বরে বললাম একাডেমিক সনদ এবং মার্কশিটের মূল, একাডেমিক সনদ এবং মার্কশিটের সত্যায়িত কপি, ভাইবার অ্যাডমিট কার্ড এবং এনআইডি কার্ডের মূল কপি এবং সত্যায়িত ফটোকপি। ওকে। এবং আরেকটা কথা আপনাদের বলে রাখি, আপনারা যখন রিটেন পরীক্ষাটা মানে রেজাল্ট আপনারা যখন পাবেন তার পরদিন থেকেই আপনারা এই কাজটা শুরু করে দিবেন এবং খেয়াল করে রাখবেন যে কোনো কাগজপত্র আপনার কম আছে কিনা। ধরেন এমনও অনেকের হয় যে কোথাও ভুল রয়েছে বা কোনো একটা নম্বরপত্র হারিয়ে গিয়েছে, সেক্ষেত্রে সেটা তুলতে কিন্তু একটা সময়ের ব্যাপার। সো আপনি চেষ্টা করবেন আপনার কাগজগুলো খুব দ্রুত কালেক্ট করে নেওয়ার। 3 নম্বর পয়েন্টে আমি আলোচনা করব কি পোশাক পরে যাবেন ভাইভাতে। তো দেখুন, পোশাকের ব্যাপারে তো নানা ধরনের টেনশন হয়। তো প্রথমে আমি ছেলেদের ব্যাপারে আমি বলি। তো ছেলেরা আসলে মূলত পরে যাবে হচ্ছে সাদা শার্ট এবং কালো প্যান্ট। এটা হচ্ছে ইউনিভার্সাল যে কালার সেটা। এবং সাদার সাথে কিন্তু আপনি নেভি ব্লু প্যান্টও পরে যেতে পারেন, এটা কিন্তু ভালো লাগে, মানে ম্যাচিং এর দিক থেকে বেশ ভালো। এরপরে হচ্ছে আপনি পরে যেতে পারেন আকাশি নীল কিংবা কালো প্যান্ট আপনি পরতে পারেন, হালকা আকাশি নীল, বাট গাঢ় হবে না, আকাশি নীল হালকা, এর সাথে কালো প্যান্ট আপনি পরতে পারেন, অথবা হালকা গোলাপি এবং কালো প্যান্ট, এটাও কিন্তু মোটামুটি ভাইবার জন্য বেশ মডারেট একটা কালার কম্বিনেশন। এই সমস্ত পোশাকের সাথে আপনি টাই পরতে পারেন, ঘড়ি পরতে পারেন, বাট ঘড়িটা অবশ্যই অ্যানালগ হতে হবে, দেখতে যেন খুবই ভালো লাগে। বাট এটা আসলে আপনি যদি স্মার্ট ওয়াচ পরে যান, এটা যদি অ্যাপলের বা অন্য কোনো ব্র্যান্ডের যদি স্মার্ট ওয়াচ হয় তাহলে এটা কিন্তু অ্যালাউড না। আরেকটা জিনিস পড়তে পারেন, সেটা হচ্ছে অক্সফোর্ড শুজ। আপনি বিভিন্ন দোকানে গিয়ে অক্সফোর্ড শুজ কিনে নেবেন। আর আমার সাইজ থাকবে, আপনি লোফার পরে যাবেন না প্লিজ, লোফার এই জায়গাতে পরে যাবেন না। আমার মনে হয় আপনি ভাইভাতে অ্যাটেন্ড করছেন, একটা চাকরি ভাইভাতে, আপনাকে কিন্তু মার্জিত দেখাতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন যে সিম্পলিসিটি সবসময় বেস্ট। আপনি যদি মনে করেন যে গাঢ় কালার পরে যাবেন, আপনার নজর মানে সবার নজর আপনার উপরে থাকবে, তাহলে আপনি ভুল করছেন। আপনাকে যত সিম্পলি থাকেন তত আপনাকে দেখতে কিন্তু ভালো লাগবে। আপনার পার্সোনালিটি আপনার পোশাকের দ্বারা কিন্তু মানুষ বুঝতে পারে। সো পোশাকের ব্যাপারে আমি বলে দিলাম, এটা ছেলেদের ক্ষেত্রে হবে। মেয়েদের ক্ষেত্রে যেটা হবে, মেয়েদের ক্ষেত্রে আসলে বাধা ধরার নিয়ম নেই, তো তারা শাড়ি, সালোয়ার কামিজ সবগুলো পরে যেতে পারবে। বাট একটা জিনিস খেয়াল করতে হবে যে আপনার পোশাকটা যেন পরিপাটি হয়। আর একটা কথা, এখানে আপনি কিন্তু বোরখা পরে যেতে পারবেন, সো এটাতে আসলে বাধা ধরার নিয়ম নেই। বাট আপনাকে অবশ্যই পোশাকটা হালকা কালারের হতে হবে, খুব বেশি গাঢ় কালার আপনি পরে যেতে পারবেন না। এরপরে হচ্ছে অতিরঞ্জিত সাজসজ্জা কিন্তু করা যাবে না। আপনি যদি মনে করেন যে বেশি লিপস্টিক দিয়ে বা টিপ দিয়ে আমি সুন্দর করে যাব, আমার ভাই বা যারা স্যাররা আছেন তাদের আমার চেহারা দেখে মানে ইমপ্রেসড হয়ে যাবেন, আমাকে বেশি মার্ক দেবেন, না, এই কাজটা ভুলেও করতে যাবেন না, তাহলে আত্মহত্যা শামিল হবে। আপনাকে সবসময় সিম্পলের ভেতরে গর্জিয়াসটা চুজ করতে হবে। এরপরে আপনি মেয়েদের ক্ষেত্রে আমি যেটা বলছি যে আপনারা ঘড়িও পড়তে পারবেন, এইগুলো আপনি মেনটেন করতে পারবেন ইনশাল্লাহ। সো এই হচ্ছে পোশাকের ব্যাপার। নেক্সটে হচ্ছে 4 নম্বর যেটা পয়েন্ট, সেটা হলো ভাইবা হলের আচরণ। ভাইবা হলের আচরণটা আপনাকে খুবই ভালোভাবে খেয়াল করতে হবে। 1 নম্বর হচ্ছে ভাইবার আগের দিন আপনাকে ঢাকায় পৌঁছাতে হবে। আপনারা জানেন যে এটা ঢাকার রমনা স্কটন গার্ডেনে এটা ভাইবাটা নেওয়া হয়, যেটা কমলাপুর স্টেশন থেকে খুব বেশি দূরে হবে না। আপনি চেষ্টা করবেন যে ভাইবার দিনে সকাল সকাল পৌঁছানোর, অথবা সবচেয়ে বেটার হয় এটা আগের দিনে পৌঁছানো। তাহলে এটা আপনার তাহলে একটা সুন্দর ঘুম দিতে পারবেন আপনি, আপনার ঘুমটা ফ্রেশ হলে পরের দিন ভাইভাতে ভালোভাবে অ্যাটেন্ড করতে পারবেন। এরপরে হচ্ছে ভাইবা হলে আপনি পানির বোতল নিয়ে যাবেন একটা, কারণ আমরা দেখেছি যে অনেক সময় টেনশন হলে আপনি যদি পানিটা খান তাহলে আপনার টেনশনটা কমতে থাকবে। এরপরে আপনি যেদিন ভাইবা অ্যাটেন্ড করবেন, আপনার যেদিন ভাইবা থাকবে, আপনাকে ভাইবার কিছু সময় আগে আপনাকে উপরে নিয়ে যাওয়া হবে, একটা নির্দিষ্ট জায়গায় বসানো হবে। তো আপনি ওখানে বসানোর পরে আপনার কাছ থেকে যে কাগজপত্র চাওয়া হয়েছে সেই কাগজপত্র তারা চেক করবে, রিভিউ করবে, এবং যে ফটোকপিগুলো রয়েছে সেই ফটোকপিগুলো তারা কাছে রেখে দিবে, ঠিক আছে, এবং মেইনগুলো আপনাকে সাপ্লাই দিয়ে দেবে তারা। ব্যাস, এরপরে আপনি সুন্দর করে ভাইবা হলে আপনি যাবেন। যাওয়ার আগে দরজায় আস্তে করে খুলে প্রথমে আগে সালাম দিবেন। প্রথমে সালাম দিয়ে তারপরে তারা যদি অনুমতি দেয় যে হ্যাঁ আপনি এভাবে অনুমতি চাইবেন যে মে আই কাম ইন স্যার, এরপরে তারা যদি আসতে বলে আপনি ভেতরে ঢুকবেন। ঢোকার পরে তারা যদি বসতে বলে আপনি বসবেন। বসার পরে আপনার কাগজপত্রগুলো একটা টিচারকে দিবেন। ভাইবা হলে মূলত 3 জন টিচার থাকে, তারা খুবই ফ্রেন্ডলি হয়, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। একজন আপনার কাগজগুলো নিবে, সে কাগজগুলো নিয়ে ভালোভাবে দেখবে যে সবকিছু ঠিক আছে কিনা, এরপরে আপনাকে প্রশ্ন করা শুরু করবে।
ভাইবা হলে ঢোকার পরে আপনার প্রথম কাজ হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণে রাখা। আপনাকে কখনোই ভাবা যাবে না যে আমি খুব প্রেসারে আছি, মনটাকে একদম শান্ত করে রাখবেন এবং আপনাকে সবগুলো প্রশ্নের উত্তর খুবই কনফিডেন্টলি দিতে হবে। আপনি যদি কোনো প্রশ্নের উত্তর জানেন তাহলে সেটাকে খুবই কনফিডেন্টলি জবাব দিতে হবে। যদি আপনি সেটা না জানেন তাহলে সেটা কনফিডেন্টলি বলে দিবেন যে সরি স্যার, আই ক্যান নট রিকল ইট অ্যাট দিস মোমেন্ট। ওকে, এই কথাটা আপনি বলে দিবেন। ওকে, 2 নম্বর হচ্ছে আপনাকে ভুল বা অপ্রিয় কথাগুলা, ভুল বা অসত্য কথা আপনাকে বলা যাবে না। আপনি ইনিয়ে বিনিয়ে ইমপ্রেস করার জন্য কোনো কথা বলবেন, সেটা আসলে ভাইবা বোর্ড অ্যালাউ করবে না। এরপরে হচ্ছে জোরে হাসা যাবে না, উচ্চ স্বরে কথা বলা যাবে না, স্যারদের সাথে ঝগড়া বা তর্কে জড়ানো যাবে না। স্যাররা যদি কোনো কথা বলেন তাহলে তার বিপরীতে আপনি যদি তাদের সাথে তর্ক জুড়ে দেন তাহলে কিন্তু ভাইবা বোর্ড থেকে আপনি লিটারালি আউট। এবং অধিকাংশ ক্যান্ডিডেট ভাইবা বোর্ড থেকে আউট হয় শুধুমাত্র এই স্বভাবের কারণে। ওকে, সো আপনার বিহেভিয়ারকে আপনাকে কন্ট্রোল করা শিখতে হবে। এরপরে হচ্ছে ধীর স্থির ভাবে আপনি উত্তর করবেন, কোনো তাড়াহুড়ো করবেন না। ঠিক আছে, না পারলে যেটা বললাম যে সরি স্যার, আই ক্যান নট রিকল ইট অ্যাট দিস মোমেন্ট, এই কথাটা আপনি বলবেন। 5 নম্বরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভাইবার কিছু কমন প্রশ্ন নিয়ে। মোটামুটি সব টিচাররাই এই কমন কোশ্চেন গুলা করে থাকেন। এক নম্বরে যেটা কমন কোশ্চেন আছে সেটা হচ্ছে টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ, যে তোমার সম্পর্কে কিছু বলো। সো আপনার সম্পর্কে কিছু বলতে গেলে প্রথমে আপনাকে বলতে হবে যে থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি দ্য অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ। এই কথাটা বলার পর আপনার নামটা বলবেন, যে মাই নেম ইজ, নামটা বলবেন। এরপরে আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, যে আই এম ফ্রম রাজশাহী অর খুলনা অর সিলেট। ওকে, এরপরে আপনি বলবেন যে আপনি কোথা থেকে গ্রাজুয়েশন পাস করেছেন। এর পরের লাইনে যে রিসেন্টলি আই হ্যাভ গ্রাজুয়েটেড ফ্রম ঢাকা ইউনিভার্সিটি অর রাজশাহী ইউনিভার্সিটি অর খুলনা ইউনিভার্সিটি। ওকে, এরপরে আপনার ক্যারেক্টারের একটা খুব পজিটিভ কোনো একটা বিষয় আপনাকে বলতে হবে, যেমন আই এম সো পজিটিভ এন্ড এনার্জেটিক পারসন অ্যান্ড এবল টু ওয়ার্ক আন্ডার প্রেশার অ্যান্ড এবল টু ওয়ার্ক অ্যাজ এ টিম। এই ধরনের কথাগুলো আপনি বলবেন। এরপরে আপনি আপনার হবি সম্পর্কে বলবেন, যে যেমন মাই হবি ইজ রিডিং বুকস, ওকে, লিসনিং মিউজিক অর টু গো টু পিকনিক। দ্বিতীয় যে প্রশ্নটা ভাইবা বোর্ডে করা হয় সেটা হচ্ছে হোয়াট ইজ ইউর স্ট্রেংথ। এই স্ট্রেংথের জবাব দেওয়ার সময় আপনাকে খুবই ট্রিকি ওয়ে অবলম্বন করতে হবে। আপনার স্ট্রেংথ গুলোকে এক কথায় বলে দিতে হবে, যে মাই স্ট্রেংথ, আই এম ভেরি পজিটিভ অ্যান্ড এনার্জেটিক পারসন, আই ওয়ান্ট টু অ্যাবল আন্ডার প্রেশার, ওকে, আই এম সো enthusiastic and learner, I love to gain knowledge. সো এই বিষয়গুলো বা স্ট্রেংথগুলো আপনাকে বলতে হবে। নেক্সট যেটা থাকে সেটা হচ্ছে হোয়াট ইজ ইউর উইকনেসেস। উইকনেস বলতে গেলে আপনি কখনোই বলা যাবে না যে আমি খুবই টেনশন করি, কিংবা আমি অমুক জিনিসে দুর্বল, অমুক জিনিসে ভয় লাগে, এই কথাগুলো আপনাকে বলা যাবে না। এই কথাগুলো না বলে আপনাকে এমনভাবে উত্তর করতে হবে যেন পজিটিভটাকে আপনি নেগেটিভলি বলছেন। যেমন আপনি এভাবে বলতে পারেন যে আমি কোনো একটা কাজ পারফেক্টলি না করা পর্যন্ত আমি অন্তরে শান্তি পাই না। নেক্সটে হচ্ছে যে আরেকটা প্রশ্ন করা হয় সেটা হলো হোয়াই উই শুড হায়ার ইউ, বা কেন আপনি এই চাকরিতে আসছেন। তখন আপনাকে বলতে হবে যে আমি এই চাকরিতে আসছি নলেজ গেইন করার জন্য, কোনো কিছু শেখার জন্য, সবার মাঝে যে জ্ঞান বিতরণ করার জন্য, সচেতনতা ছড়ানোর জন্য। বাট এই উত্তর দেওয়ার সময় আপনাকে কখনো বলা যাবে না যে আমি টাকার জন্য আসছি বা আমার টাকা প্রয়োজন। এই ধরনের কথাগুলো বললে আসলে ভাইবাতে আপনার যে ভাবমূর্তি সেটা নষ্ট হবে। ওকে, এরপরে আপনার যেটা কাজ, লাস্টে যে কাজ সেটা হচ্ছে ভাইবা হল থেকে সুন্দরভাবে বের হয়ে আসা। বের হয়ে আসার সময়, ওঠার সময় আরেকবার আপনি সালাম দিবেন এবং আপনি স্যারদের দিকে মুখ করে, মানে তাদের দিকে তাকিয়ে আপনি ধীরে 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 পেছন দিকে সরে আসবেন। দরজার কাছে এসে ধীরে ধীরে দরজা খুলে আপনি বের হয়ে চলে আসবেন। সো এই হচ্ছে আমাদের ভাইবার টোটাল প্রসেস। ভাইবাটাকে জয় করতে হলে আপনাকে এট ফার্স্ট আপনার মনের ভেতরে থাকা ভয়টাকে আগে জয় করতে হবে। আসলে ভাইবাটা তেমন কোনো বিষয় না। আমি যতদূর জানি ভাইবাতে অ্যাটেন্ড করলে কিভাবে ফেল করে না, ফেল করে মূলত 3টা কারণে। একটা হচ্ছে যে অতিরিক্ত আপনার ভেতরে যদি কোনো অ্যারোগ্যান্স থাকে বা আপনি যদি বাজে আচরণ করেন। 2 নম্বরে আপনার কাগজপত্রে যদি ভুল থাকে। ওকে, 3 নম্বরে হচ্ছে আপনি যদি অ্যাটেন্ড না করেন। তো এই 3টা কারণেই মূলত ভাইবাতে মানুষ ফেল করে। সো আশা করছি আপনাদের মনের ভেতরে থাকা ভয়টা দূর হয়েছে। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সেই টেনশনটা দূর করে দেওয়ার। সো আজকে এই পর্যন্তই। অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।